অসহনীয় গরমে পুড়ছে দেশ, কয়েক জেলায় অতি তীব্র তাপপ্রবাহ, সহসা কমার সম্ভাবনা নেই, চিকিৎসায় অগ্রাধিকার নির্দেশ। উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপির অন্তত ৩০ জন প্রত্যাহারের ঘোষণা প্রতিমন্ত্রী পলকের শালুকের, সাড়া মেলেনি অন্যদের। কেজিতে ২ টাকা দাম বাড়িয়ে ১২ লাখ টাকা চাল কিনবে সরকার, বস্তার গায়ে তথ্য লেখার কার্যকর। টেকনাফের নাফ নদী জান্তা বাহিনীর গুলিতে বাংলাদেশি ২ জেলে গুলিবিদ্ধ, মহড়া করছে কোস্টগার্ড। অনুপ্রবেশ বন্ধে কঠোর হুঁশিয়ারি এবং শিক্ষার্থীর মৃত্যুতে প্রশ্নবিদ্ধ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। তীব্র দাবদাহে পুড়ছে পুরো দেশ, তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। এতে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। খাল বিল নদীনালা শুকিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানি সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় প্রকৃতি যেন অগ্নিমূর্তি ধারণ করেছে, বেড়েই চলেছে তাপপ্রবাহ। জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। গরম অতিষ্ঠ হয়ে গেছে, কোনোভাবে আমরা বের হতে পারছি না। রাতের সময় কারেন্ট থাকে না, ইনকাম হয়েছে না, বাজার ঘাটে জিনিস দাম বেশি, আর কি করে চলবো। তীব্র রোদে শুকিয়ে গেছে খালবিল নদীনালা, পানি সংকটে দেখা দিয়েছে খরা। হিটস্ট্রোকে মারা গেছে রবজেল আলী নামে এক কৃষক। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমার ওখানে পানি নাই, পানি লোক মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নদী নালা সব শুকা গেছে, টিউবওয়েলে পানি নাই। যশোরেও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বাড়ছে ভোগান্তি। গরমে বিশাল কষ্ট হচ্ছে, এখন এই কষ্ট হচ্ছে বলে ছায় দাঁড়ায় রয়েছে, বুঝছেন। এখন পরের গাড়ি নিয়ে চালাচ্ছি, নিজের পরের গাড়ি ২৫০ টাকা ভাড়া, নিজের পেট জন্য কিছু হবে তাও হচ্ছে না। চুয়াডাঙ্গাতেও দাবদাহ অব্যাহত রয়েছে। রোববার বেলা ১২টায় তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। চলমান তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। কৃষিকাজে মিলছে না দিনমজুর। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। রোদ গরম যতই পড়ুক, আমাদের তো ফ্যান চালাতেই হবে, না চালালে তো আর আমাদের সংসারে চলবে না। রোদ গরমে যারা জোন নিচ্ছে, জোনে কাজ করতে আসছে না, ৯টার পরের থেকে তাদের সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য আবার হাজিরাও বেশি চাচ্ছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে, এর জন্য নির্মাণ শ্রমিকরা কাজে যাচ্ছে না। তীব্র গরমে চট্টগ্রামে বাড়ছে নানা রোগবালাই। গরমে কাহিল শিশু ও বয়স্করা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দাবদাহের খবর জানাতে এবার চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু এবং মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম। প্রথমেই যাচ্ছি সেতুর কাছে। সেতু, আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, তো এখন কি অবস্থা সেখানে? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন যে আজকে চুয়াডাঙ্গাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিকাল ৩টায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, আর ১২টায় রেকর্ড করা হয়েছিল কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। অতএব ৩ ঘন্টার ব্যবধানে তরতরিয়ে কিন্তু তাপমাত্রার পারদ ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন চুয়াডাঙ্গার যে তাপমাত্রা সম্পর্কে, আর মনে হয় বিস্তারিত না বললেও হবে। তারপরেও একটু জানিয়ে রাখি, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কিন্তু আজকে দুপুর ১২টায় এই তাপ প্রবাহের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করেছিল এবং সেখানে সভা হয়েছে। সে সবাই কিন্তু স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, আবহাওয়া এবং মৎস্য, বলা যেতে পারে চুয়াডাঙ্গার সকল সেক্টরের অফিস প্রধানগণ উপস্থিত ছিল। সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু কোনোভাবেই আমরা তীব্র তাপদাহ থেকে রক্ষা পাবো না। আমি আরো
জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে হাসপাতাল আছে সেই হাসপাতালে কিন্তু আমি কিন্তু কাল পর্যন্ত পড়ছিলাম যে এখনো পর্যন্ত সেই ধরনের রোগীর চাপ দেখা যায়নি। তবে কিন্তু আজকে যেটা খোঁজ নিয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রোগীর চাপ বাড়ছে। সুতরাং কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু আতঙ্কিত বলা যেতে পারে, কিন্তু স্বাস্থ্য বিভাগ বারবারই বলছে যে এই তীব্র তাপদাহ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সেটা হচ্ছে নিজেদের সচেতন হতে হবে এবং বাড়ির বাইরে খুব প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। আমি আবার যদি বোঝা যায় যে দিনমজুরি কিংবা নিম্ন আয়ের মানুষের সম্পর্কে, সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে আছে কিন্তু দিনমজুরি এবং নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু হচ্ছে 10টা-11টার পরে কোনোভাবেই কোনো কাজকর্ম করতে পারছে না। একটু কাজকর্ম করলেই কিন্তু হাঁপিয়ে যাচ্ছে এবং তারা শীতল পরিবেশে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। সুতরাং তাদের কিন্তু যে প্রতিদিন যে পরিমাণ আয় থাকার কথা, যে পরিমাণ রোজগার থাকার কথা, সেই আয় রোজগার কিন্তু হচ্ছে না। সুতরাং তারা খুব বিপাক আছে। তবে একটা সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আজকে যে দুপুর 12টায় যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে, সেখানে কিন্তু জেলা প্রশাসক আছে, আমাদের এখানে ত্রাণ বিষয়ক যে অধিদপ্তর আছে সেই কর্মকর্তার সাথে কথা বলেছে। সেই আলাপ আলোচনায় যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যারা দিন মজুরে খেটে খাওয়া মানুষ আছে, যারা কাজকর্ম করতে পারছে না, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে এবং এই ত্রাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় মানে অধিদপ্তর আর কি জানানো হবে যে যাতে চুয়াডাঙ্গার হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে ত্রাণ দেওয়া হয়। আমি কিন্তু আরো জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু বেশি বেশি গাছ লাগানোর জন্য কিন্তু এই মিটিং এ পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে হচ্ছে তীব্র তাপদাহ সম্পর্কে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনি জানাবেন যে আপনার জেলার কি অবস্থা এই যে তাপদাহ সম্পর্কে? ধন্যবাদ সেতু। আমরা চুয়াডাঙ্গার তীব্র তাপদাহের খবর জানছিলাম যে আমি মানিকগঞ্জের তীব্র তাপদাহের খবর জানতে তা বলতে হয় যে মানিকগঞ্জে তীব্র তাপদাহে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন, সেই সাথে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র তাপদাহে যে নিম্ন আয়ের যে মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা পড়েছে চরম বিপাকে এবং তারা নিম্ন আয়ের মানুষ যারা বলছেন যে এই তীব্র তাপদাহে কিন্তু তাদের আয় রোজগার হচ্ছে না বললেই চলে। মানুষ জনজীবনে কিন্তু তারা রাস্তায় বেরোতে পারছে না, যে কারণে তারা এবং যে খেটে খাবে সেই সুযোগও নেই, যে এমন তীব্র তাপদাহ যে কারণে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। সেই সাথে ব্যবসায়ীরাও একটা চরম বিপাকে পড়েছে বলে জানিয়েছে। ব্যবসায়ীরাও যেটি বলছেন যে এই তীব্র তাপদাহের কারণে জনগণ তাদের রাস্তায় বেরোতে পারছেন না, বাইরে বের না হওয়ার কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেকটা ধসের সৃষ্টি হয়েছে। সেই সাথে ঘন লোডশেডিং এ আরো জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এখন কথা বলবো একজন স্থানীয় ব্যবসায়ীর সাথে। তীব্র তাপদাহে আপনাদের কি অবস্থা? আমাদের বেহাল অবস্থা, গরম মানে প্রচন্ড গরম, শোষা পড়ে যাওয়ার মতন, দোকানদারি করতে পারতাছি না এবং কি মানুষজন কম বেরোচ্ছে, ব্যবসায়ও লাটে ওঠার জু হয়ে গেছে গা, আবার কারেন্টও যায়। এই জন্য আমরা খুব মধ্যে আছি, অসহায়ের মধ্যে আছি গরমে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তীব্র তাপদাহে কিন্তু আসলে যে ব্যবসায়ীরা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তারাও জানিয়েছেন। সেই সাথে আরো আরেকটি যে খবর যেটি বলতে হয় যে শিশু এবং বৃদ্ধ যারা, তারা কিন্তু অনেকটাই আরো অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালের জেলা সদর হাসপাতালের চিত্র যদি বলতে তাহলে বলতে হয় যে গত এই 3 দিনের তীব্র তাপদাহে প্রায় শতাধিক বৃদ্ধ এবং শিশু যারা ঠান্ডা, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া জনিত রোগে কিন্তু তারা ভর্তি হয়েছেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এই তীব্র তাপদাহে এই ডায়রিয়া সহ বিভিন্ন রোগে এই শিশু এবং বৃদ্ধরা কিন্তু হাসপাতালে এসে ভর্তি হয়েছে। এই তীব্র তাপদাহের খবরে যেটা আরেকটা বলতে হয় যে মানিকগঞ্জ আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে আজকে মানিকগঞ্জ তাপমাত্রা করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রা আসলে অনেকটা জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই ছিল মানিকগঞ্জের তীব্র তাপদাহের আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা, আমরা এই যে চলে যাচ্ছি স্টুডিওতে। আলিম, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেতু আপনাকেও। দর্শক, তীব্র দাবদাহের প্রভাবে সারা দেশে বিপর্যস্ত মানুষ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের যথাযথ সেবা নিশ্চিতে হাসপাতালে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগী ভর্তি না করানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। হাসপাতালগুলোতে
কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে। কোল্ড মানে বলে কি যে একটা হার্নিয়া 1 মাস পরে করলে কোনো অসুবিধা হবে না, একটা গলব্লাডার যেটা অ্যাকুট না সেটা 2 সপ্তাহ পরে করলে, মানে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে। আর আমাদের স্যালাইন এবং আমাদের ওরাল স্যালাইন থেকে শুরু করে সবার কাছেই আমি আলাপ করছি। আমি একটা অ্যাপ খুলছি যে আমাদের মধ্যে সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে। আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে। চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টার দিকে নগরের হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এই কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি। বিজয়ের 46 বছর পর সংরক্ষণ করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স যারা কর্মরত আছেন তাদের সহ উপস্থিত সবাইকে মহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে রেজিমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স যারা কর্মরত আছেন তাদের সহ উপস্থিত সবাইকে দেশ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপির অন্তত 30 জন। যদিও দলীয় প্রধানের নির্দেশ এমন কেউ প্রার্থী হতে পারবেন না। এর প্রেক্ষিতে এখন পর্যন্ত নাটোরের সিংড়া উপজেলায় নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। রোববার সকালে এক ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। ষড়যন্ত্রের শিকার হয়েছে দাবি করে লুৎফুল হাবিব বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনায়েদ আহমেদ পলকের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তিনি। আওয়ামী লীগের কর্মী হিসেবেও কাজ করার প্রত্যয় জানান লুৎফুল। তবে তিনি ছাড়া আর কেউই প্রার্থিতা প্রত্যাহারের কথা জানাননি। উপজেলা পরিষদ নির্বাচন সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, কোন মন্ত্রী বা সংসদ সদস্য আত্মীয় নির্বাচন করতে পারবেন না, তো তারই আলোকে তার সেই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনায়েদ আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উইথড্র করে নিচ্ছি এবং যেটা অফিসিয়াল যে প্রসেসগুলো আছে যত দ্রুত সম্ভব সেটা আমি সম্পন্ন করব। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মুন্সিগঞ্জে 2 উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। রোববার জেলার টঙ্গীবাড়ি ও লোহজং উপজেলার একাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। জমার কার্যক্রম অনলাইনে হলেও অফিসিয়ালি জমা দেন অনেক প্রার্থী। সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা 12:30টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী সঞ্জিদা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। আসন্ন বোরো মৌসুমে 5 লাখ টন ধান, 12 লাখ টন চাল এবং 50,000 টন গম কিনবে সরকার। খাদ্যমন্ত্রী জানান, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের স্বার্থে এবার বেশি দাম ধরা হয়েছে। বিশ্ববাজারের তুলনায় দেশে চালের দাম সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন তিনি। বস্তায় চালের জাত, দাম ও উৎপাদনের তারিখ লেখার সিদ্ধান্ত কার্যকরে পদক্ষেপ নেওয়ার কথাও জানান খাদ্যমন্ত্রী। জয় যাদবকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বস্তায় দাম
চালের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে সরকার, কিন্তু সরেজমিনে দেখা গেছে বেশিরভাগ কোম্পানি এ নির্দেশনা মানছে না। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অবশ্য জানান এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে, পুরোপুরি কার্যকরে প্রয়োজনে আইন করা হবে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা। বৈঠকে চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা দরে ১১ লাখ টন চাল, ৪৪ টাকা দরে ১ লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া ২৪ টাকা দরে ৫০,০০০ টন গম কিনবে সরকার। খাদ্যমন্ত্রী জানান উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের লাভ বিবেচনায় রেখে বেশি দামে ধান, চাল, গম কেনা হচ্ছে। ধান ৫ লাখ মেট্রিক টন ৩২ টাকা প্রতি কেজি এবং সিদ্ধ চাউল ১১ লক্ষ মেট্রিক টন, দাম ৪৫ টাকা প্রতি কেজি এবং আতপ চাউল ১ লক্ষ মেট্রিক টন, মূল্য ৪৪ টাকা প্রতি কেজি। গম ৫০,০০০ মেট্রিক টন, প্রতি কেজি ৩৪ টাকা। এটা হলো সিদ্ধান্ত। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে, কারণ আমাদের চাউলের প্রয়োজন। বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশের চালের মূল্য সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। সারা বিশ্বে যে চাউলের মূল্য, সেই দিকে চিন্তা করলে আমরা অনেক কম অবস্থায় আছি। সরকারের খাদ্য সংগ্রহ অভিযান ৭ মে থেকে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এমন অস্থিরতার মধ্যে নাফ নদীতে মহড়া করছে কোস্টগার্ড। পরিদর্শনে গিয়ে বাহিনীর মহাপরিচালক বলেন, সীমান্তে গিয়ে আর কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। মাদক চোরাচালান সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ারও কথা জানান তিনি। কক্সবাজার থেকে সৌরভদেবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের টেকনাফের নাফ নদে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন টেকনাফের শাহপুরী দ্বীপ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক ও মাঝেরডাইল এলাকার মোহাম্মদ ইসমাইল। গুলিবিদ্ধ জেলেরা সাগরের শাহপুরী দ্বীপ মাঝেরপাড়া এলাকায় সিদ্দিকি ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফ নদে কুলে ফিরছিলেন। সীমান্তে এমন অস্থিরতার মাঝে নাফ নদীতে নৌ মহড়া করেছে কোস্টগার্ড। নাফ নদীর বাংলাদেশ সীমান্তের এই নৌমহড়ায় যোগ দেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এ সময় তিনি বলেন, সীমান্ত দিয়ে আর কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। শুধু অনুপ্রবেশ নয়, মাদক চোরাচালান সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছেন তারা। আমাদের যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। আমরা সব সময় সার্বক্ষণিকভাবে এখানে আমরা আমাদের নজরদারিতে রেখেছি, যাতে কোনো ধরনের কোনো অবনতি পরিস্থিতি যদি কখনো অবনতি হয় আমরা যেন প্রস্তুত থাকি। যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। মহাপরিচালক আরও বলেন, সীমান্ত সুরক্ষায় নদীপথে কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে তাদের বহরে যুক্ত হচ্ছে আধুনিক সব সরঞ্জামাদি। আমরা আরও 9টি জলযানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। তো সেটা ব্যাপারে আমরা কাজ হাতে নিয়েছি এবং আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা একটা অগ্রসর হব বলে আমি মনে করি। এছাড়া এর পাশাপাশি আমাদের হেলিকপ্টার কেনার ব্যাপারেও আমাদের একটা প্রকল্প, আমাদের একটা চিন্তাভাবনা আছে এবং এই ব্যাপারে আমরা কাজ করছি। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার আর্মি 385 জন সদস্য। তারা বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। শিগগিরই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানান কোস্টগার্ড মহাপরিচালক। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের থানচিতে কেএনএফের ব্যাংক ডাকাতের ঘটনায় 2 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সকালে থানচি থানার 4 নম্বর মামলায় গাড়ি চালক কপিল উদ্দিন সাগর ও ভান্নাল বয় বমকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন তাদের রিমান্ড মঞ্জুর করেন। দেশ জনপদ সংবাদে আরও থাকছে।
জয়পুরহাটে রাতের আধারে ৩ কৃষকের ইরি ক্ষেত নষ্ট করার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিরুদ্ধে। সম্প্রতি মধ্যরাতে পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিদেশি শিক্ষার্থী লাওসের নাগরিক ফুটফাফন বুবাম জেইডেলা। রাত ৯টার পর ক্যাম্পাসের বাইরে যাওয়ার বিধান না থাকলেও কিভাবে গভীর রাতে পতেঙ্গায় গেলেন ওই শিক্ষার্থী তা নিয়ে নানা আলোচনা। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আল নোমান। সোমবার মধ্যরাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেরার পথে দ্রুতগতির পাজেরো গাড়ি ধাক্কা খায় সড়ক বিভাজকে, আর তাতেই মৃত্যু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিদেশি শিক্ষার্থী ফুটফাফন বুমবাম জেডলার। আহত হন গাড়িতে থাকা আরো 2 জন। কিন্তু কি ঘটেছিল সেই রাতে? প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, মধ্যরাত পর্যন্ত পতেঙ্গা সি বিচে ওই 3 জন মদ্যপান করেন। পরে ব্যক্তিগত পাজেরো গাড়ি চট্ট মেট্রো ঘ 11, 14, 21 করে ফিরছিলেন শহরে, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ঘটে দুর্ঘটনা। ঘটনার পর পতেঙ্গা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে। ওই পাজেরো গাড়ির চালক মারুয়ান সিহাব ওরফে ইয়ামকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা যায় সে আসলে এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই বিষয়ে আমার থানায় একটা সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে ড্রাইভারের বিরুদ্ধে। মামলাটা তদন্তাধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা যে শুধুমাত্র ডেড বডি পেয়েছি, বাকি 2 জনের খোঁজ আমরা এখনো পাইনি, তবে পেয়ে যাব খুব শীঘ্রই। তবে দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিয়ম অনুযায়ী রাত 9টার পর কোনো বিদেশি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়ার সুযোগ নেই। তাহলে ওই শিক্ষার্থী কিভাবে গেলেন ক্যাম্পাসের বাইরে? এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির বিদেশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। যেসব ছাত্রীরা বিদেশ থেকে আসছে তাদের আগেই বলছি, তাদের সোশ্যালাইজেশন কিন্তু আমাদের দেশীয় আইন কানুন রীতিনীতি আর মূল্যবোধের মধ্যে দিয়ে হয় নাই। সুতরাং তাদের চলবার প্রক্রিয়াটাকে আপনি কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সেটাও একটু প্রশ্নবোধক। আমাদের যে আইনি প্রক্রিয়া আছে, পুলিশ বিভাগ আছে, তাদের দায়িত্ব হচ্ছে এখন গভীরভাবে বস্তুনিষ্ঠভাবে এটা তদন্ত করা। বিদেশি নারী শিক্ষার্থী নিহতের ঘটনা ও মধ্যরাতে ওই শিক্ষার্থী বাইরে কিভাবে গেল এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে রাতের আধারে 3 কৃষকের জমির ইরি বোরো ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকরা। দোষীদের শাস্তির দাবি জানান ভুক্তভোগী ও স্থানীয় জনপ্রতিনিধি, আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। জয়পুরহাটের হেলকুন্ডা গ্রামের দরিদ্র কৃষক বসির উদ্দিন সহ 3 ভাইয়ের মালিকানাধীন 33% জমিতে ইরি বোরো ধান রোপণ করেছেন। খেতে এরই মধ্যে ধানের শীষ বেরিয়েছে, কিন্তু জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতের আধারে প্রতিপক্ষরা ধানের গাছগুলো কেটে দেয়। থানায় অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না দরিদ্র কৃষকেরা। অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা। 1 বিঘা জমির ধান আমরা ওই 4 জনায় রাতে অন্ধকারে আসে ধান কাটে, আবার আমাদেরকে হুমকি দেয়, আমরা কি খাই বাঁচবো। রাতে আন্ধারে আসে ধান কাটে ফেল দিয়েছে। আমাদের 35 সম্পত্তি, আমরা আবাদ করছি খুব কষ্ট করে। আমরা সৎ বিচার চাই। অভিযোগ দেওয়ার পরও পুলিশ কখনো আসে কখনো আসে না, আর কোনো বিচার হয় না। আমরা থানা পর্যায়ে গেছি, থানা পর্যায়ে জিডি করছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। তো আপনাদের কাছে আকুল আবেদন যে আমাদের এটা সুষ্ঠু বিচার এবং তদন্তের জন্য আমরা কঠিন শাস্তি চাচ্ছি। তবে অভিযুক্তরা উল্টো নিজেদেরকে জমির মালিক দাবি করে ধান কাটার অভিযোগ অস্বীকার করেন। হেলকুন্ডা মৌজায় জমির ধান কাটা বিষয়ে যে অভিযোগ করেছে, অভিযোগকারীরা প্রকৃত জমির মালিক আমি, কিন্তু অভিযোগকারীরা নিজেরাই ধান কেটে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আমিও তাদের বিরুদ্ধে কোর্টে একটি মামলা দায়ের করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ধান বের হওয়ার আগেই ধান কর্তন করে রাষ্ট্রের খাদ্যের ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় জনপ্রতিনিধির। ধান বের হওয়ার আগ মুহূর্তে যারা এই ক্ষতি করেছে, আমার মনে হয় রাষ্ট্রের ক্ষতি হয়ে গেল। ঘাটতিতে যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনায় কৃষক বসির উদ্দিন 4 জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। মোহাম্মদ বসির উদ্দিন
উনি বাদী হয়ে আর কি 4 জনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করছে যে তার জমি থেকে ধান কেটে নিয়েছে। এই অভিযোগটা আমরা পাইছি, আমরা তদন্ত করতেছি, তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘরে ধান তুলে নিতেন। এমন সময় সব হারিয়ে দিশাহারা তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। মশায় অতিষ্ঠ ময়মনসিংহ নগরীর বাসিন্দারা, দিনের বেলাতেও জ্বালাতে হয় কয়েল, নির্বিকার সিটি কর্পোরেশন। শ্রম, সময় ও খরচ বাঁচাতে কৃষিতে আধুনিক যন্ত্রাংশ ব্যবহারের পাশাপাশি অধিক লাভের জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে লালমনিরহাটের কৃষকদের। এ পদ্ধতির চাষাবাদেও স্বল্প খরচে ও নিরাপদে ফসল উৎপাদন করে অধিক লাভ সম্ভব জানিয়েছে কৃষি বিভাগ। লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশার পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের প্রতিবেদন। লালমনিরহাটে মালচিং পদ্ধতিতে সবজি সহ নানা জাতের ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এ পদ্ধতিতে স্বল্প খরচে ও নিরাপদে ফসল উৎপাদনে অধিক লাভ সম্ভব। জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা, আদিতমারির কমলাবাড়ি ও সদর উপজেলার শতাধিক কৃষক মালচিং পদ্ধতিতে নানা জাতের ফসল আবাদ করেছেন। কৃষকরা জানান, এ পদ্ধতিতে চাষাবাদে পোকামাকড়ের আক্রমণ কম হয়, কীটনাশক প্রয়োগে ব্যয় কম আসে, বাড়ে ফলনও। এটার গাছের যে বৃদ্ধি এবং যে ফলন, তাতে আশা করি আমি এর আগে যে লাভ করেছি তার চেয়ে আমার মনে হয় যে এবার দ্বিগুণের চেয়ে বেশি আমি লাভবান হব। মালচিং পদ্ধতিতে যে করলা আবাদ করা হয়েছে সেখানে আমি বিঘায় প্রায় 70 থেকে 80 হাজার টাকা পাওয়ার আশা করি। আর অপরদিকে এমনি সাধারণভাবে যেভাবে আবাদ করছি সেখানে 50 থেকে 60 হাজার টাকা পেতে পারি। তারা বলছেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সকলেরই এই চাষাবাদ পদ্ধতিতে চাষ করা উচিত। জনগণ যে হারে বাড়তেছে, জমি সে হারে বাড়তেছে না, তাই আমাদের সকলের উচিত মালচিং পদ্ধতিতে কৃষি আবাদ করা। কৃষিও স্মার্ট কৃষিতে পরিণত হওয়া প্রয়োজন। আর এই কৃষিতে স্মার্ট পদ্ধতির সবচেয়ে বড় হলো মালচিং পদ্ধতি। মালচিং পদ্ধতির চাষাবাদ নিয়ে কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। অন্যতম সুবিধা হলো যেখানে আগাছা উপদ্রব থাকে না এবং যে আর্দ্রতা ধরে রাখা যায় এবং আপনার হলো যে নিরাপদ ফসল উৎপাদন করা যায় এবং ফলন অনেক বেশি। আমাদের যারা সহকর্মী আছেন তারা আমাদের এই টেকনোলজিটা আমাদের কৃষক ভাইদের মধ্যে আমাদের ছড়াই দিচ্ছেন। লালমনিরহাটের 5 উপজেলায় চলতি বছর প্রায় 1200 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের দক্ষিণাঞ্চলের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে আমড়ার চাষ, এমনটাই দাবি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI কর্মকর্তাদের। সুস্বাদু এই ফল প্রক্রিয়াজাত করে তৈরি খাদ্যদ্রব্যের চাহিদাও বাড়ছে হু হু করে। শফিক মুন্সির তথ্য ছবিতে সালমা জাহানের প্রতিবেদন। ভিটামিন সি সমৃদ্ধ সুস্বাদু ফল আমড়া চাষে ব্যাপক লাভবান হবার সম্ভাবনা দেখছেন বরিশালের কৃষি গবেষকেরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বীজ ব্যবহার করে বসতবাড়ির আঙিনায় কিংবা বাণিজ্যিকভাবে চাষাবাদের সুযোগ রয়েছে এই ফলটির। খুব সহজ পদ্ধতি অনুসরণে দীর্ঘদিন আমড়ার সংরক্ষণ সম্ভব বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। লবণ পানি দ্রবণে যে আমড়াটা রাখবো, সেই আমড়াটা আমরা 10 মাস সংরক্ষণ করতে 10 থেকে 12 মাস সংরক্ষণ করে রাখতে পারবো। 12 মাসের অধিককাল সংরক্ষণ করা যায়। আর এটা হলো আপনাকে দিয়ে পরবর্তী সময় আপনি এটা দিয়ে আমড়ার আচার, আমড়ার চাটনি, আমড়ার সস, আমড়ার কেচাপ এবং আরও বহুবিধ ব্যবহার এটা আপনি কাজে লাগাতে পারেন। আমি কৃষি গবেষণার ছাত্রদের সাথে পরামর্শ করে আমার বাসা বাড়িতে আমি আমড়া চাষ করি এবং ভালো ফলন পাই। বরিশাল অঞ্চলের কৃষকদের মাঠে সারা বছর এই ফল উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। বাড়ি আমরা এক ছোট জাত গাছও ডোয়ার্ফ টাইপ এবং সারা বছর ব্যাপী আমরা হয়। এটা আসলে ছাদ বাগানে বা বসত বাড়িতে মানুষের আঙিনায়, বসত বাড়ির আঙিনায় লাগানোর জন্য উপযোগী যারা শৌখিন চাষি, কিন্তু বাণিজ্যিকভাবে আবাদ করার জন্য বাড়ি আমরা উপযোগী। এছাড়া আমরা প্রক্রিয়াজাত খাবারের চাহিদা রয়েছে দেশ ও বিদেশের বাজারে। এত পরিমাণ যে আমড়াগুলো নষ্ট হচ্ছে, পেয়ারাগুলো নষ্ট হচ্ছে, সেগুলোর যদি আমরা পোস্ট হারভেস্ট যেটা আমরা প্রসেসিং করতে পারতাম, সেটা কি কি ক্ষেত্রে করা যায়, আমরা জ্যাম, জেলি, আচার করতে পারি। এটাকে আমরা দেশের যে ঘাটতি সেটা পূরণ করেও কিন্তু এটা আমরা বিদেশে দিতে পারি। এই অঞ্চলের ঝালকাঠি, পিরোজপুর ও বরিশাল জেলায় বেশি আমড়া উৎপাদন হয়।
নিউজ ডেস্ক দেশ টিভি। নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে শ্রমিক পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়েছেন। রোববার দুপুরে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত 10টি গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে সড়ক বন্ধ করে দেয় শ্রমিকরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, বকেয়া বেতন ভাতার দাবিতে ক্রনিক গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডের কয়েকশো শ্রমিক বিক্ষোভে নামে। বেতন না দিয়ে কারখানাটি ছুটি ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। পরে জলকামান দিয়ে পানি ছুড়ে ও লাঠি চার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নামগড় থাকতে হয়, ভাড়া খাওয়া ভাড়া এগুলো 3 মাস ধরে আমি ম্যাচ বিল দিতে পারি না। এখন না বাইরে রাস্তায় আইছি। একবার বলে নাই যে তোমরা রাস্তা থেকে চলে যাও, আইসা কোনো কথা নয় আমাদের উপরে ফায়ার করা শুরু করছে, লাঠি চার্জ এমনকি গরম পানি মারছে। আমাদের 50 জন লোকের উপরে গুলি রাখছে এবং কাপড়ে দেখতে পাচ্ছি যে পাশে গাড়ি এরা পুলিশে ঢালা এরকম করছে। টাকা পাই, বেতন পাই, বেতনের জন্য আসছে, ঠিক আছে। আমাদেরটা না বুঝা তারা প্রশাসন দিয়ে আমাদের উপরে হামলা করছে। পুলিশ এসে আমাদের সাথে কোনো কথা নাই, আমাদের চলে যাইতেও বলে নাই পুলিশে। আমাদের একবারও বলে নাই যে তোমরা রাস্তা থেকে চলে যাও, আইসা কোনো কথা নাই আমাদের উপরে ফায়ার করা শুরু করছে, লাঠি চার্জ এমনকি গরম পানি মারছে। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার কোড্ডা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম আজাদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। এই দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক জিয়াউর রহমান সহ আরও 4 জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা আর অপরিচ্ছন্ন ডোবা নালায় বাড়ছে মশার উপদ্রব। দিনের বেলাতেও কয়েল জ্বালানো, জানালা বন্ধ রাখা ছাড়া বাসা অফিসে টেকা দেয়। এ নিয়ে সিটি কর্পোরেশনের জোর তৎপরতা দেখা না গেলেও নিজেরাই বাড়ির চারপাশ পরিষ্কার করে ওষুধ ছিটাচ্ছেন। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। নগরীর 33টি ওয়ার্ডে অন্তত 10 লাখ মানুষের বসবাস। শীত শেষে গরমের শুরুতে প্রতি বছরের মতো এবারও বেড়েছে মশার উপদ্রব। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে মশা। বাসাবাড়ি, দোকানপাট, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ সবাই। নিয়মিত খাল ও নালা পরিষ্কার না করায় আবর্জনার স্তূপে মশা বৃদ্ধি পাচ্ছে বলে জানান সাধারণ মানুষ। ড্রেন মেরেন আবি যাবি পিস দিয়ে ড্রেন মেরেন, মশা একবারে বেড়া ধরে বেঙ্গলের মতো। ড্রেন বদ্ধ হয়ে গেছে না, এই কারণে মশা কোনাকানি চিপা চাপা দেওয়া প্রচুর মশা। কোনোভাবে বাইরে বসার সুযোগ নাই, তারপর ঘরেও থাকার সুযোগ নাই। সন্ধ্যার পর তো একবার অসহ্য। সিটি কর্পোরেশন থেকে মানে আমি এখানে 2 বছর আছি, তো একদিনে 2 দিন আসছিল। কয়েলের অনেক দাম, যে কারণে অনেকে তো কয়েলও বেশি ব্যবহার করতে পারে না। মশার উপদ্রব না কমায় ছিটানো ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন শুধু ঔষধ প্রয়োগে নয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে মানুষের সচেতনতা। ধোঁয়াটা কতটুকু কার্যকর, এর ভিতরে যে ওষুধটা প্রয়োগ করার কথা, এটার গুণগত মান কি, এটি এমন মনে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আরেকটু তদারকি দেখভাল করে নাগরিকদের উপদ্রব থেকে বাঁচানোর উদ্যোগ নেওয়াটার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু মশার বিস্তার এটি থামানো সম্ভব হচ্ছে না। আমাদের পরিবেশের ব্যাপারেও সচেতন হতে হবে। আমাদের এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটির ফলাফল আমরা সরাসরি পেতে শুরু করেছি। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ভয়াবহ। আর সেই সাথে সাথে আমাদের স্বাস্থ্যগতভাবে বেশি সচেতন হতে হবে, যাতে করে ডেঙ্গুতে আক্রান্ত হলেও যেন আমাদের মধ্যে সেই প্রতিরোধ করার সক্ষমতাটি থাকে। নগরীতে ডেঙ্গু প্রতিরোধ এবং মশা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডগুলোতে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড ওষুধের পাশাপাশি সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। জনগণকে সচেতন করার লক্ষ্যে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে লিফলেট পৌঁছে দিচ্ছি এবং জনগণকে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের স্কুল ভিত্তিক প্রোগ্রাম আছে, স্টুডেন্টদেরকে সচেতন করা, এবং আমাদের বিভিন্ন বাসাবাড়িতে লার্ভা শনাক্তকরণ টিম কাজ করছে। 4 বছরে মশা নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে 4,42,26,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
তীব্র গরমে বরগুনায় ভয়াবহ আকার ধারণ করছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্ত অধিকাংশ নারী এবং শিশু। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোয় বেড়েছে ডায়রিয়া রোগী। শয্যা সংকটে রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। গেল 15 দিনে 615 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবশেষ 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 160 জন। বেশি রোগীর চাপে নানামুখী সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। বাচ্চার ছেলেনটুকুই পেয়েছি, এছাড়া যাবতীয় সবই আমার কেনা লাগছে। আর আমার মেয়ের জ্বর, বমি, পাতলা পায়খানা। রোগী এই বেড তো নাই, তারপরে ভিতরে আর বাইরে বারান্দায় মানে রোগীর জন্য হাঁটাও যায় না। এত গরমে রোগীর যে ফ্যানের প্রয়োজন, ফ্যান কেউ বাসা থেকে আনে, কেউ ক্রয় করে, এইভাবে চলতেছে। আইসা বেড পাওয়া যায় না, পরে ফ্যান নাই। উদ্বেগজনক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। বরগুনায় ডায়রিয়া এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই মুহূর্তে 115 জন পেশেন্ট ইনডোরে ভর্তি আছে। স্যার আউটডোরও সবসময় ডায়রিয়ার পেশেন্ট প্রতিদিন আসছে। আমাদের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। 250 বেডের হসপিটাল, 383 জন রোগী আজকে ভর্তি আছে এবং আমাদের পর্যাপ্ত স্যালাইন আছে। চিকিৎসার এসব কোনো সমস্যা নেই, কিন্তু রোগীর সংখ্যা বেশি থাকে আমাদের ডাক্তারদের কষ্ট হচ্ছে। প্রতিদিন বরগুনা সদর হাসপাতালে ডায়রিয়া রোগী সহ 1000-এরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগুনে বা অ্যাসিডে পোড়া, আঘাত বা জন্মগত বিকলাঙ্গ রোগীদের রিকনস্ট্রাকটিভ বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুস্থ করে তুলছেন হাঙ্গেরির একদল চিকিৎসক। সিরাজগঞ্জ কামারখন্দের খোকন মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চিকিৎসা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। আর আয়োজকরা বলছেন, দরিদ্র রোগীদের মুখে হাসি ফোটাতে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইম উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। হাঙ্গেরি থেকে সিরাজগঞ্জে এসেছে একদল চিকিৎসক। আগুনে বা অ্যাসিডে পোড়া, জন্মগত বিকৃত বা বিকলাঙ্গদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন তারা। আগামী 27 এপ্রিল পর্যন্ত হাঙ্গেরির বিখ্যাত প্লাস্টিক সার্জন ডাক্তার প্রেক পাতাকের নেতৃত্বে চিকিৎসা চলবে সিরাজগঞ্জের কামারখন্দের খোকন মেমোরিয়াল হসপিটালে। রোগী এবং রোগীর অভিভাবকেরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় খুশি তারা। বাহিরের ডাক্তার অনেক ভালো, অনেক সুচিকিৎসা চলতেছে এবং কি পরিবেশটাও সুন্দর আছে, আমাদের খুব ভালো লাগছে, বাচ্চাও সুস্থ আছে। সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে, তো সেই জন্য এই খোকন মেমোরিয়াল হসপিটালে আমি এসে চিকিৎসা করাই। বর্তমান আমি আগের চেয়ে অনেক ভালো। হাঙ্গেরির 12 জন বিশেষজ্ঞ সার্জনের সাথে দেশের 10 জন সার্জন মিলে প্রতিদিনই রোগীদের অপারেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশনকৃত সকল রোগীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে শিশুদের এখানে প্রাধান্য দেওয়া হবে বলে জানান হাঙ্গেরির চিকিৎসক দলের প্রধান। It's mainly on burn patients, especially children's burns, with also with congenital malformations. We are trying to help the local community, and we enjoy a great hospitality here from the locals. আয়োজকরা জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ দরিদ্র রোগীদের জন্য তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। প্রতি বছর তারা বাংলাদেশে এসে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এ পর্যন্ত প্রায় 200 রোগী এনলিস্টেড হয়েছে, আজকে থেকে অপারেশন করা শুরু করেছে এবং আজকে 9টি অপারেশন করেছে। আগামী 2 সপ্তাহ তারা থাকবে এবং আমরা আশা করছি শতাধিক রোগীর তারা অপারেশন করবে এবং কয়েকশো রোগী তারা চিকিৎসা সেবা প্রদান করবে। এগুলো সম্পূর্ণ তারা বিনামূল্যে করছে। এবছর শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবে হাঙ্গেরির চিকিৎসক দল। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অসহনীয় গরমে পুড়ছে দেশ, কয়েক জেলায় অতি তীব্র তাপপ্রবাহ, সহসা কমার সম্ভাবনা নেই, চিকিৎসায় অগ্রাধিকারের নির্দেশ। উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপিদের অন্তত 30 জন প্রত্যাহারের ঘোষণা প্রতিমন্ত্রী পলকের শালকের, সারা মেলেনি অনুদের।
কেজিতে 2 টাকা দাম বাড়িয়ে 12 লাখ টাকার চাল কিনবে সরকার। বস্তার গায়ে তথ্য লেখা কার্যকরে আইন করার ঘোষণা খাদ্যমন্ত্রীর। টেকনাফের নাফ নদীতে জান্তা বাহিনীর গুলিতে বাংলাদেশি 2 জেলা গুলিবিদ্ধ। মহড়া করছে কোস্টগার্ড। অনুপ্রবেশ বন্ধে কঠোর হুঁশিয়ারি এবং শিক্ষার্থীর মৃত্যুতে প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রাশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।